আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 4 আগস্ট সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাংলাকে বাংলাদেশি ভাষা বলে বিজ্ঞপ্তি দিল্লি পুলিশের, তীব্র নিন্দা মমতা সুস্মিতার। 56টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শূন্য শিক্ষক পদের সংখ্যা 4889। আসাম বিশ্ববিদ্যালয়ে শূন্য পদ 102। অস্ত্রত্যাগের প্রশ্নই উঠে না, স্বাধীন ফিলিস্তিনের লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হামাসের। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, আলোচনা চান সাংসদ গৌরব গগৈ। মুখ্যমন্ত্রী ভগবান কৃষ্ণকে প্রার্থনা করলেই মুষলধারে বৃষ্টি হয়, বিস্ফোরক মন্তব্য বিজেপি মন্ত্রীর। কার্যকরভাবে বাদল অধিবেশন চলেছে মাত্র 2.5 দিন, সংসদের ক্ষতি 40 কোটি। এবং সর্বশেষ খবরটি হলো মদ্যপানের শীর্ষে অরুণাচল, শহরগুলির মধ্যে এগিয়ে কলকাতা। এবারে শুনুন বিস্তারিত খবর। বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে দিল্লি পুলিশের এক বিজ্ঞপ্তির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা। একটি অনুবাদের বিজ্ঞপ্তি জারি করতে গিয়ে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা লিখেছে এবং এই বিজ্ঞপ্তি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজ্ঞপ্তির কপি সামাজিক মাধ্যমে তুলে ধরে এই মন্তব্যকে অসম্মানজনক, দেশবিরোধী ও সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়েছেন। ফরেনার্স অ্যাক্টের আওতায় একটি মামলার তদন্তের জন্য দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জদের কাছে পাঠানো হয় ওই চিঠিতে 8 জন বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশি জাতীয় ভাষার অনুবাদক চাওয়া হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, দেখুন এখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ কীভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত, জনগণমন এবং জাতীয় গান যা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন ও লেখেন, যে ভাষাকে ভারতীয় সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই ভাষাকেই এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। অপমানজনক, লজ্জাজনক, দেশবিরোধী, সংবিধান বিরোধী। ভারতের সমস্ত বাংলাভাষী মানুষের প্রতি এটি চরম অপমান। এমন ভাষা ব্যবহার করা যায় না যা আমাদের সম্মানহানি ঘটায়, আমাদের হেয় করে। বাংলাভাষী ভারতীয়দের অপমান ও অবমাননার জন্য যেভাবে এই সংবিধান বিরোধী ভাষা ব্যবহার করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা সকলকে অনতিবিলম্বে সর্বশক্তি দিয়ে প্রতিবাদ জানাতে আহ্বান জানাই এই বাঙাল বিরোধী ভারত সরকারকে। এর আগেও বিভিন্ন প্রসঙ্গে কেন্দ্র সরকারকে বাঙালি বিরোধী বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লি পুলিশের এই চিঠি সামনে আসতেই তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক মাধ্যমে ওই চিঠি পোস্ট করে প্রতিবাদ শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ সুস্মিতা দেব এই প্রতিবাদে যোগ দিয়েছেন। সুস্মিতা লিখেছেন, দিল্লি পুলিশের কাছে বাংলা মানেই বাংলাদেশি ভাষা। আরও কি প্রমাণ চাই যে বাংলা ভাষার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো রকম শ্রদ্ধা নেই। ঘটনার পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন দিল্লি পুলিশকে অতি সত্বর নিজেদের ভুল সংশোধন করে এবং ক্ষমা চাওয়া উচিত। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পরবর্তী খবর, দেশের মোট 56টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 4889 শিক্ষক পদ শূন্য রয়েছে। এতে বিরাট প্রভাব পড়ছে পঠন পাঠনের ক্ষেত্রে। সম্প্রতি এক আরটিআইয়ের জবাবে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। সংবাদ সংস্থার খবর অনুযায়ী সম্প্রতি মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড় নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে আবেদন করার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাকে এই তথ্য দিয়েছে। ইউজিসির তথ্য অনুযায়ী 4889টি শিক্ষক পদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শূন্য হয়ে রয়েছে 16,249টি অশিক্ষক কর্মচারীর পদ। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 21,138। আবেদনের জবাবে ইউজিসি আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মোট অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা 18,951, অর্থাৎ শূন্য রয়েছে প্রায় 26% শিক্ষক পদ। আর অশিক্ষক কর্মীদের অনুমোদিত পদের সংখ্যা 34,775। সেই হিসেবে অশিক্ষক কর্মচারীদের পদ খালি রয়েছে প্রায় 47%। এদিকে দেশের 56টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে শূন্য হয়ে রয়েছে 102টি শিক্ষক পদ। সমগ্র দেশের নিরিখে অশিক্ষক কর্মচারীদের শূন্য পদের সংখ্যা শিক্ষক পদের তুলনায় অনেক বেশি হলেও আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্র কিন্তু সম্পূর্ণ উল্টো। আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক প্রদেশ কিরণ নাথ জানিয়েছেন,
এই বিশ্ববিদ্যালয়ে 102টি শিক্ষক পদ খালি থাকার পাশাপাশি অশিক্ষক কর্মচারীদের প্রায় 20টি পদ খালি রয়েছে। সব মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ে খালি পদের সংখ্যা প্রায় 125। পঞ্জীয়ক জানিয়েছেন, আসাম বিশ্ববিদ্যালয়ে খালি হয়ে থাকা শিক্ষক পদগুলোতে নিযুক্তির জন্য বেশ কয়েক বছর আগে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তবে আদালত স্থগিতাদেশ জারি করায় নিযুক্তি প্রক্রিয়া আটকে যায়। বর্তমানে স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে, এবার ফের শুরু হবে নিযুক্তি প্রক্রিয়া। পরবর্তী খবর, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে কেন্দ্র সরকারকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার উপনেতা গৌরব গগৈ। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, সে কারণেই আমরা সংসদে এ বিষয়ে আলোচনা চাইছি। গুয়াহাটিতে অনুষ্ঠিত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্প্রসারিত কার্যনির্বাহী সভার আগে সংবাদ মাধ্যমকে তিনি জানান, নির্বাচন কমিশনারকে যেহেতু সরকারি নিয়োগ করে, তাই এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। অথচ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংসদে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা করতে দিচ্ছে না, সরকার কিছু লুকোতে চাইছে। তিনি প্রশ্ন করেন, কি সেই গোপনীয়তা? এটা কি বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে তাদের কারচুপি? গগৈ আরও জানান, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে যা চলছে তা নিয়ে সংসদে খোলামেলা আলোচনা হওয়া জরুরি। তিনি বলেন, সাধারণ মানুষকে জানতে হবে তাদের ভোটাধিকার ও ভোট কেন্দ্র সংক্রান্ত তথ্য কী অবস্থায় রয়েছে। আমরা চাই এই বিষয়ে সংসদে খোলাখুলি আলোচনা হোক, কিন্তু সরকার বলছে এ বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। সরকার যুক্তি দিচ্ছে, নির্বাচন কমিশন কোনো দফতরের অধীন নয়। একেবারে অযৌক্তিক যুক্তি, কারণ মুখ্য নির্বাচন কমিশনারকে তো প্রধানমন্ত্রী ও সরকারই নিয়োগ করে, বলেন গৌরব গগৈ। এছাড়াও তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে ভোটাররা ভোটদানে আসার পরে জানতে পারছেন তাদের নাম ভোটার তালিকায় নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার মতো ঘটনা। কংগ্রেসের দাবি, এই ধরনের অনিয়ম বন্ধ করতে হলে নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদে স্বচ্ছ ও বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। পরবর্তী খবর, অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না, স্বাধীন ফিলিস্তিনের লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি হামাসের। 2023 সালের 7 অক্টোবর আচমকা ইসরায়েলি হামলা চালিয়েছিল ফিলিস্তিনি সংগঠন হামাস। ওই হামলায় মৃত্যু হয়েছিল 1200 ইসরায়েলি নাগরিকের, আরও 253 জনকে বন্দী করে হামাস। সেই থেকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে রক্তজোড়া শুরু। পাল্টা নেতানিয়াহুর ফৌজের হামলায় গাজা স্ট্রিপে মৃত্যু হয়েছে 55,000 ফিলিস্তিনির। টানা 19 মাস ধরে চলা সংঘাতের একে একে বন্ধ হচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সব দরজা। ইসরায়েলের তরফে দেওয়া 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পুরোপুরি খারিজ করল হামাস। গাজার এই সশস্ত্র সংগঠনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না স্বাধীন ফিলিস্তিন দেশ গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস। সম্প্রতি এই ইস্যুতে বিবৃতি জারি করা হয়েছে হামাসের তরফে, যেখানে বলা হয়েছে, আমরা সশস্ত্র প্রতিরোধের অধিকার ততদিন পর্যন্ত ছাড়ব না যতদিন না জেরুজালেমকে আমাদের রাজধানী রূপে মান্যতা দিয়ে স্বতন্ত্র স্বাধীন ফিলিস্তিন দেশ তৈরি হচ্ছে। হামাসের তরফে এহেন বিবৃতি এমন একটা সময়ের সামনে এলো যখন কাতার, ফ্রান্স ও মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা সমাপ্ত হয়েছে, যেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল এই দুই অঞ্চলে দ্বিরাষ্ট্রনীতি অবলম্বন করে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা হবে। বদলে হামাস পুরোপুরি নিজেদের অস্ত্র ত্যাগ করবে, তবে সেই প্রস্তাব হামাস অস্বীকার করায় সংঘর্ষ বিরতির চেষ্টা পুরোপুরি চলে গেল হিমঘরে। এদিকে সংঘর্ষ বিরতির লক্ষ্যে ইসরায়েলের তরফে হামাসকে 2টি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সকল পণবন্দীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং অস্ত্র ত্যাগ করতে হবে হামাসকে। যদিও সেই শর্ত মানতে রাজি হয়নি হামাস। সূত্রের খবর, হামাসের দাবি ছিল তেল আবিবের স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছাড়া একতরফাভাবে সমস্ত ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিতে রাজি নয় তারা। হামাসের অভিযোগ, ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মদদ দিচ্ছে আমেরিকায়। হামাসের এহেন অনড়মানসিকতায় ইতিমধ্যেই গাজার একাংশ দখলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর কৃষ্ণভক্তিতেই বৃষ্টি হয়েছে। রাজস্থানের বালোটরা অঞ্চলে বন্যা পরিস্থিতি ও জল জমে থাকার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আজব এই মন্তব্য করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী কে বিষ্ণোই। তার দাবি, প্রতিবার আমাদের মুখ্যমন্ত্রী ভরতপুরে গিয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, তখনই এমন প্রবল বৃষ্টি হয় যে মুখ্যমন্ত্রীকে স্বয়ং ইন্দ্রদেবকে অনুরোধ করতে হয় দয়া করে আর না। বালোটরা শহরে জমা জল, জয়সলমীরের জুজুরি নদীর দূষিত জলে চাষের জমি ও বসতবাড়ি প্লাবিত হওয়ায় সমস্যা দীর্ঘদিনের। বর্ষার সময় নদী ফুলে উঠলে
যোধপুর ও পালি জেলার কলকারখানার বিষাক্ত বর্জ্য জল বইতে থাকে গ্রামের উপর দিয়ে। সেই জল কালচে, দুর্গন্ধযুক্ত এবং বহুবার মানুষের অসুস্থতার কারণ হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের দায়িত্ব এড়িয়ে ঈশ্বরের উপর দায় ঠেলে দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস বিধায়ক হরিশ চৌধুরী। তিনি বলেন, এই মন্তব্য শুধু আসল সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা নয়, সরকারের অক্ষমতাকেও সামনে নিয়ে আসে। একজন মন্ত্রী এমন বলতে পারেন না যে প্রার্থনাই একমাত্র ভরসা, এটা হাস্যকর। কংগ্রেস নেতাদের অভিযোগ, এই পরিস্থিতিতে ঠাট্টা না করে সমস্যার বাস্তব সমাধানের পথে এগোনো উচিত মন্ত্রীর। পরবর্তী খবর, চলতি বাদল অধিবেশন কার্যত জ্বলে গেল। 21 জুলাই শুরু হওয়া সংসদের এই অধিবেশনে এখনও পর্যন্ত কার্যকরভাবে অধিবেশন চলেছে মাত্র 2.5 দিন। বাকিটা সময় কেটেছে হইচই, বিক্ষোভ এবং অধিবেশন মুলতুবিতে। বিরোধী পক্ষের প্রতিবাদ এবং সরকার পক্ষের অনমনীয় মনোভাবের জেরে সংসদে অচলাবস্থা তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের দাবি। আর এর জেরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হয়েছে অন্তত 40 কোটি টাকা। সূত্রের খবর, অধিবেশনের নির্ধারিত সময় অনুযায়ী শনি রবিবার বাদে সংসদ বসার কথা ছিল 8 দিন, দিনে গড়ে 5 ঘন্টা করে। কিন্তু বিজেপি সাংসদ যুগেন্দ্র চান্ডেলিয়ার বক্তব্য অনুযায়ী 10 দিনের মধ্যে মাত্র 2.5 দিন যথাযথভাবে অধিবেশন হয়েছে, বাকি সময় সংসদ অচল ছিল। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জানিয়েছেন, 21 জুলাই থেকে শুরু হওয়া অধিবেশন ইতিমধ্যেই প্রায় 30 ঘন্টা 6 মিনিট সময় নষ্ট হয়েছে। সময়ের হিসেবে যা প্রায় 5 দিনের অধিবেশনের সামিল। এই সময় নষ্টের আর্থিক ক্ষতিও নেহাত কম নয়। 2012 সালে তৎকালীন সাংসদ বিষয়ক মন্ত্রী পবন কনসাল জানিয়েছিলেন, লোকসভায় প্রতি মিনিটে খরচ হয় প্রায় 2.5 লক্ষ টাকা এবং রাজ্যসভায় 1.25 লক্ষ টাকা। সেই হিসেবে 5.5 দিনের অচলাবস্থায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 40 কোটি টাকা। এই নিয়ে মঙ্গলবার সংসদে কড়া ভাষায় বিরোধীদের নিশানা করেন কেন্দ্রীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার অভিযোগ, বিরোধীরা জনগণের টাকায় সংসদে বসে শুধু সময় নষ্ট করছেন। অন্যদিকে বিরোধীদের দাবি, সংসদে তারা আলোচনার সুযোগ দিচ্ছেন না। পরবর্তী খবর, মদ্যপানের শীর্ষে অরুণাচল, শহরগুলির মধ্যে এগিয়ে কলকাতা। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সমীক্ষায় দেশে মদ্যপান নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সমীক্ষা বলছে, এখন দেশের এক বিশাল অংশ নিয়মিত মদ্যপান করেন। এর মধ্যে রাজ্য হিসেবে শীর্ষে রয়েছে অরুণাচল প্রদেশ। সমীক্ষা মতে দেশে পুরুষদের মধ্যে মদ্যপানের গড় হার 22.4% হলেও অরুণাচল প্রদেশ সেই গড়কে অনেকটাই ছাড়িয়ে গিয়েছে। ওই রাজ্যে প্রায় 57% নাগরিক মদ্যপান করেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা 50%, তারপর রয়েছে ঝাড়খণ্ড 40.4%, উড়িষ্যা 38.4% এবং সিকিম 36.3%, ছত্তিশগড়ে 35.9%, তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডে 32%, অন্ধ্রপ্রদেশে 31.2% মানুষ নিয়মিত মদ্যপান করেন, পাঞ্জাব 27.5%, আসাম 26.5% এবং পশ্চিমবঙ্গ 25.7% এই তালিকায় রয়েছে। তবে শহরগুলির দিক থেকে চমক দিয়েছে কলকাতা। তথ্য অনুযায়ী ভারতের মধ্যে সবচেয়ে বেশি অ্যালকোহলিক বেভারেজ সেবন করা হয় কলকাতায়। এখানে 32.9% মানুষ এই ধরনের পানীয় গ্রহণ করেন, যা দেশের অন্য যে কোনো শহরের তুলনায় বেশি। মুম্বাই 28.1%, লখনৌ 27.9%, বেঙ্গালুরু 27.3%, পুনে 26.2% এবং ভুবনেশ্বর 24.9%। এর মতো শহরগুলো এই তালিকায় রয়েছে। তবে কলকাতার নাগরিকদের মধ্যে অ্যালকোহলের চাহিদা এখনও শীর্ষে। সমীক্ষা মতে পশ্চিমবঙ্গে প্রায় 1.4 কোটি মানুষ মদ্যপান করেন। সমাজবিজ্ঞানীদের মতে এই প্রবণতা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। যদিও এর ভালো মন্দ দুই দিকই রয়েছে, সচেতনতা বাড়ানো ছাড়া এই অভ্যাসকে সঠিক পথে চালিত করা সম্ভব নয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।